হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমরা ক্লাস 11 এর অর্থাৎ সেমিস্টার 1 এর বায়োলজি অ্যানিমাল কিংডম বা প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস সেখান থেকে কোন পর্ব সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা প্ল্যাটিহেলমিনথিস পর্ব সম্পর্কে আলোচনা করব। তো দেখো, প্ল্যাটিহেলমিনথিস পড়ার আগে আমাদের জানতে হবে যে প্ল্যাটিহেলমিনথিস কাদের বলা হয়ে থাকে। প্ল্যাটিহেলমিনথিস কথাটি এসছে ল্যাটিন শব্দ প্ল্যাটিস এবং হেলমিন থেকে। তো ল্যাটিন শব্দ প্ল্যাটিস কথার অর্থ কি? ল্যাটিন শব্দ প্ল্যাটিস কথার অর্থ হচ্ছে চ্যাপ্টা। আর হেলমিন কথার অর্থ হচ্ছে ক্রিমি। হেলমিন কথার অর্থ কি? ক্রিমি। ওকে, তো এই প্ল্যাটিহেলমিনথিস কথাটি এসছে ল্যাটিন শব্দ প্ল্যাটিস যার অর্থ হলো চ্যাপ্টা এবং হেলমিন যার অর্থ হচ্ছে ক্রিমি এখান থেকে। এইবার এর কতগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো বা বৈশিষ্ট্য সম্পর্কে আগে আমরা আলোচনা করব, তারপরে এই স্ট্রাকচার সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব। তো দেখো, ফার্স্টে বৈশিষ্ট্যতে কি বলছে, এদের দেহে কি হয়েছে, এদের দেহে এরা বহুকোষী হয়ে থাকে, সুতরাং কলাতন্ত্র এদের গঠিত হয়েছে। পরিফেরাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এরা বহুকোষী ছিল কিন্তু কোনো কলাতন্ত্র ছিল না, কিন্তু নিডারিয়া টিনোকোরা থেকে আমরা দেখছি যে সবাই বহুকোষী এবং তাদের ক্ষেত্রে সুস্পষ্ট কলাতন্ত্র কিন্তু বর্তমান। তো ফার্স্টের পয়েন্টটা কি? বৈশিষ্ট্য ফার্স্টে এরা বহুকোষী ও কলাতন্ত্র বর্তমান। এদের দেহ কিরকম হয়ে থাকে? চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে। দেখো, বাঁ সাইডে একটা পিকচার দেখতে পাচ্ছ তোমরা। প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্ভুক্ত যত রকম প্রাণী রয়েছে সবার দেহ কিন্তু চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে। চ্যাপ্টা প্রকৃতির হয় এবং যে পিতা কৃমিগুলো হয়ে থাকে তাদের দৈর্ঘ্য কিন্তু 10 থেকে 50 মিটারের মতো হয়ে থাকে। তো সেকেন্ড পয়েন্ট কি? এদের দেহ চ্যাপ্টা। এদের দেহ চ্যাপ্টা এদের দেহ চ্যাপ্টা ও দৈর্ঘ্য 10 থেকে 50 মিটার 10 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত হয়। হয় এরপরে কি বলছে, এদের দেহে যে পৌষ্টিক তন্ত্র সেই পৌষ্টিক তন্ত্র কিন্তু অসম্পূর্ণ হয়ে থাকে বা কখনো কখনো অনুপস্থিত থাকে। যে স্নায়ুতন্ত্র থাকে সেটা দেখতে অনেকটা মইয়ের মতো হয়ে থাকে বা ল্যাডার শেপের হয়ে থাকে। আর কি, এদের দেহে সংবহন তন্ত্র অনুপস্থিত থাকে, শ্বসন তন্ত্র অনুপস্থিত থাকে। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু এদের দেহে বর্তমান। তাহলে এদের দেহে স্নায়ুতন্ত্র সিঁড়ির ন্যায় ও শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র অনুপস্থিত। শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র এদের দেহে অনুপস্থিত থাকে। এরপরে কি হয়ে থাকে? এরা ট্রিপ্লোব্লাস্টিক হয়ে থাকে, অর্থাৎ ভ্রূণের 3টি স্তরই এদের ক্ষেত্রে বর্তমান থাকে, অর্থাৎ বহিঃস্তর বা এক্টোডার্ম,
মধ্যস্তর বা মেসোডার্ম এবং অভ্যন্তর ভাগে যে অন্তঃস্তর থাকে এন্ডোডার্ম, তিনটাই কিন্তু এদের দেহে আমরা দেখতে পাবো। তাহলে এরা ত্রিস্তর বিশিষ্ট বা ট্রিপ্লোব্লাস্টিক হয়ে থাকে। এরা ত্রিস্তরী অথবা ট্রিপ্লোব্লাস্টিক হয়ে থাকে। ট্রিপ্লোব্লাস্টিক হয়, অর্থাৎ এদের দেহে বহিস্তর বা মেসোডার্ম, বহিস্তর বা এন্ডোডার্ম, বহিস্তর বা এক্টোডার্ম, মধ্যস্তর বা মেসোডার্ম, ও অন্তঃস্তর বা এন্ডোডার্ম বর্তমান থাকে। তাহলে তিনটে স্তর আমরা দেখতে পাই। ওকে, এইবার ব্যাপার হচ্ছে মেসোডার্ম থাকছে, তাহলে তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে সিলোম উপস্থিত থাকবে, কারণ মেসোডার্ম যেখানে থাকে সেখানে যে দুটো স্তর, কোষে যে দুটো স্তর আমরা দেখতে পাই, বহিস্তর এবং অন্তঃস্তর, তার মাঝে সিলোম উপস্থিত থাকে আমরা দেখি। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়েছে, মেসোডার্ম উপস্থিত থাকা সত্ত্বেও সিলোম কিন্তু এদের শরীরে থাকে না। তার পরিবর্তে দেহগহ্বরে এই মেসোডার্ম থেকে উৎপন্ন প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত কিছু অংশ আমরা দেখতে পাই। তাহলে সিলোমবিহীন হয়ে থাকে, এদের শরীর সিলোমবিহীন হয়। সিলোমবিহীন তার পরিবর্তে মেসোডার্ম থেকে উৎপন্ন প্যারেনকাইমা কোষ দ্বারা দেহগহ্বর গঠিত। প্যারেনকাইমা কোষ দ্বারা দেহগহ্বর গঠিত। হলো, তাহলে এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়লাম। এরা বহুকোষী কলাতন্ত্র বর্তমান, এদের দেহ কি হয়, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। ওকে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম মানে মাঝখান দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে দুই দিকে সমান ভাগ পাবো। তো ফার্স্টের পয়েন্টটা হচ্ছে এরা বহুকোষী কলাতন্ত্র বর্তমান এবং এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। নাম্বার 2, এদের দেহ চ্যাপ্টা এবং দৈর্ঘ্য প্রায় 10 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 3, এদের দেহে স্নায়ুতন্ত্র সিঁড়ির ন্যায় এবং শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র এগুলো অনুপস্থিত। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত থাকে। ওকে, এরা ত্রিস্তরী অথবা ট্রিপ্লোব্লাস্টিক হয়ে থাকে, অর্থাৎ এদের দেহে বহিস্তর বা এক্টোডার্ম, মধ্যস্তর বা মেসোডার্ম এবং অন্তঃস্তর বা এন্ডোডার্ম কিন্তু বর্তমান থাকে। এইবার মেসোডার্ম যেহেতু থাকে, সুতরাং তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে সিলোম উপস্থিত থাকবে, কারণ মেসোডার্মের দুটো স্তরের মাঝখানে সিলোম থাকার কথা, কিন্তু এইখানে এদের দেহ কিন্তু সিলোমবিহীন হয়ে থাকে। মেসোডার্ম থাকার পরেও এদের শরীর কিন্তু সিলোমবিহীন হয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু একটা এক্সেপশনাল কেস যে ট্রিপ্লোব্লাস্টিক হওয়ার পরেও এরা কিন্তু অ্যাসিলোমেটিক হয়ে থাকে বা সিলোমবিহীন হয়ে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এদের দেহ এই যে মেসোডার্ম থেকে উৎপন্ন প্যারেনকাইমা কোষ দ্বারা কিন্তু দেহগহ্বর গঠিত হয়ে থাকে। সুতরাং এই এক্সেপশনাল কেস কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে কি আসছে, ওদের গঠন কিরকম হয়ে থাকে সেই সম্পর্কে আমরা পড়বো, মানে এদের স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে। তো বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়লাম, এবার স্ট্রাকচার কেমন হয় সেটা আমরা দেখবো। ওকে, তো চলো দেখে নিই স্ট্রাকচার।
দেখো এইদিকে একটা পিকচার তোমরা দেখতে পাচ্ছ, এদিকে একটা পিকচার দেখতে পাচ্ছ। পিকচারটা দেখার সাথে সাথে এখানে আমি আরো একটা পিকচার ড্র করব, যেখানে এর বিভিন্ন যে পার্টস রয়েছে, যে অঙ্গের যে বিভিন্ন পার্টস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব। চলো এর একটা ছবি এঁকে নিই। এই হচ্ছে একটা ছবি। এই যে ছবিটা আঁকলাম এটা হচ্ছে যকৃৎ কৃমি বলা হয়। কি বলা হয়? যকৃৎ কৃমি। যকৃৎ কৃমির পিকচার এখানে আমি ড্র করেছি। এর বিভিন্ন পার্টস গুলো যদি আমি চিহ্নিত করি, তাহলে দেখো ফার্স্টে কে আসছে? ফার্স্টে এইটা হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্র। এরপরে কে আসছে? এটা হচ্ছে মুখচোষক। মুখচোষক। এরপরে কে আসছে? এরপরে আসছে জনন ছিদ্র। এরপরে কে আসছে? জনন ছিদ্র। জনন ছিদ্র। এরপরে এদের দেহে এরকম কিছু কোষ দেখতে পাওয়া যায়, এরকম কিছু স্ট্রাকচারস থাকে। আর লাস্টে এখানে রয়েছে কি? এখানে রয়েছে কি? এখানে রয়েছে রেচন ছিদ্র। ওকে, আচ্ছা, এটা কি হলো? জনন ছিদ্র। এটা হচ্ছে জনন ছিদ্র। জনন ছিদ্রের নিচে থাকছে অ্যাসিটাবুলাম। জনন ছিদ্রের নিচে থাকছে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলেরিয়াম। ওকে, তাহলে এটা হচ্ছে যকৃৎ কৃমির ছবি। এরা সবাই হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস পর্বের অন্তর্ভুক্ত। এদের দেখো, এদের সারা শরীর কিন্তু দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম মানে মাঝখান দিয়ে যদি আমি এরকম একটা লাইন ড্র করি, মাঝখান দিয়ে যদি আমি এরকম একটা লাইন ড্র করি, তাহলে কিন্তু দেখো দুটো মানে সেম ভাগে, দুই পাশেই সেম ভাগ পাবো। এই পাশেও যে সেম ভাগ পাবো, এই পাশেও সেম ভাগ পাবো। সুতরাং এদের দেহ কি? দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তাহলে এদের দেহ কি? দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম হলো। এদের শরীরে দেখো ফার্স্টে রয়েছে মুখছিদ্র, তারপরে রয়েছে মুখচোষক, তারপরে রয়েছে জনন ছিদ্র, তারপরে রয়েছে অ্যাসিটাবুলেরিয়াম, এরপরে রয়েছে রেচন ছিদ্র। এদের শরীরে যে স্নায়ুতন্ত্রগুলো রয়েছে, সেই স্নায়ুতন্ত্রগুলো অনেকটা ল্যাডার প্রকৃতির হয়ে থাকে। মানে ধরো এটাকে, এখানে আমি একটা ছবি আঁকছি, এটা কি? এটা হচ্ছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার ছবি আঁকছি। প্ল্যানেরিয়াও কিন্তু প্ল্যাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। প্ল্যানেরিয়াও কিন্তু প্ল্যাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। প্ল্যানেরিয়াও প্ল্যাটিহেলমিনথেস পর্বভুক্ত প্রাণী। একেও যদি আমি মাঝখান দিয়ে ভাগ করি, দেখো দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম হচ্ছে। ওকে, এদের মুখছিদ্র এবং রেচন ছিদ্র বর্তমান থাকে, এবং এদের দেহে যে স্নায়ুতন্ত্র থাকে সেটা ল্যাডার প্রকৃতির হয়ে থাকে। মানে দেখো অনেকটা এরকম সিঁড়ি সিঁড়ি সিঁড়ির মতো, সিঁড়ির মতো থাকে অনেকটা। সিঁড়ির যেরকম স্টেপস থাকে ঠিক সেরকম এখানেও ল্যাডারের স্টেপস এর মতো এখানেও কিন্তু স্নায়ুতন্ত্রের স্টেপস তোমরা দেখতে পাবে। সিঁড়ির মতো এখানেও স্টেপস দেখতে পাবে। তো স্নায়ুতন্ত্র কিরকম হয়ে থাকে? সিঁড়ির মতো বা সিঁড়ির ন্যায়। স্নায়ুতন্ত্র সিঁড়ির ন্যায় হলো। সিঁড়ির ন্যায় স্নায়ুতন্ত্র আমরা দেখতে পাই। এটা কার ছবি আঁকলাম আমি? প্ল্যানেরিয়ার ছবি। প্ল্যানেরিয়া হলো। আর এটা হচ্ছে যকৃৎ কৃমি। ওকে,
তো এরা কিন্তু সবাই এই প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণী, আর এদের দেহে কিন্তু মুখছিদ্র এবং রেচন ছিদ্র দুটো কিন্তু আলাদা থাকে। বাকি স্নায়ুতন্ত্র ব্যতীত কোন রকম শ্বসনতন্ত্র সংবহন তন্ত্র কিন্তু এদের শরীরে অনুপস্থিত থাকে, সিলোমবিহীন হয়ে থাকে। সিলোমবিহীন হয়ে থাকে অর্থাৎ সিলোম অনুপস্থিত, যদিও ওরা ট্রিপ্লোব্লাস্টিক হয়ে থাকে স্টিল ওদের দেহে কিন্তু সিলোম অনুপস্থিত থাকে। মানে আমরা যখন পড়েছিলাম যে ভ্রূণের যে তিনটে স্তর থাকছে, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর, এই যে তিনটে স্তর আমরা দেখতে পাচ্ছিলাম, এদের মধ্যে একটোডার্ম রয়েছে, মেসোডার্ম রয়েছে, এন্ডোডার্ম রয়েছে, স্টিল কিন্তু এদের দেহে সিলোম অনুপস্থিত থাকে, স্টিল এদের দেহে সিলোম অনুপস্থিত থাকছে। সিলোম অনুপস্থিত থাকে। তাহলে এই সবুজ মতো অংশটা কি? সবুজ মতো অংশটা হচ্ছে একটোডার্ম, হলুদ মতো অংশটা কি? এন্ডোডার্ম, আর এটা হচ্ছে মেসোডার্ম। সিলোমের বদলে এই জায়গাটা মেসোডার্ম থেকে উৎপন্ন প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়ে থাকে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে মানে প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীদের দেহের বৈশিষ্ট্য এবং তাদের ডায়াগ্রামটা ভালো করে দেখে নাও। ওকে ওকে আচ্ছা চলো, এদের দেহে যে জনন সম্পন্ন হয়ে থাকে সেটা কিন্তু খণ্ডী ভবনের মাধ্যমে হতে পারে। খণ্ডী ভবনের মাধ্যমে কিন্তু এদের শরীরে জনন সম্পন্ন হয়। তোমরা ক্লাস 10-এ পড়েছো, যখন অযৌন জনন পড়ছিলে তখন তোমরা পড়েছো প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন। এদের শরীরের যে কোনো কাটা অংশ থেকে কিন্তু নতুন করে অপত্য প্ল্যানেরিয়া বা অপত্য জীব কিন্তু তৈরি হতে পারে। তাহলে খণ্ডী ভবন কিন্তু হতে পারে। খণ্ডী ভবন ধরো এই অংশটুকু কেটে বাদ চলে গেছে, এখান থেকে নতুন করে প্ল্যানেরিয়া তৈরি হবে, এখান থেকে নতুন করে প্ল্যানেরিয়া তৈরি হবে, এখান থেকে নতুন করে প্ল্যানেরিয়া তৈরি হবে, বা যে কোনো একটা অংশ কেটে যদি বাদ চলে যায়, ধরো এইটুকু অংশ কেটে বাদ চলে গেল, এটুকু অংশ কেটে বাদ চলে গেল, এখান থেকেও কিন্তু নতুন করে প্ল্যানেরিয়া তৈরি হবে, এখান থেকেও কিন্তু পরবর্তীকালে নতুন করে প্ল্যানেরিয়া তৈরি হবে। নতুন করে যে কোনো অংশই যদি কাটা পড়ে যায় সেখান থেকে কিন্তু নতুন করে অংশ তৈরি হয়। পিতাকৃমির ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি মসৃণ হয়ে থাকে। সারা শরীরে বিভিন্ন খন্ড 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 অংশ থাকে, খন্ড খন্ড অংশ থাকে, যে কোনো একটা জায়গা যদি কেটে বাদও চলে যায় তাহলেও কোনো অসুবিধা নেই, এরা কিন্তু সেই খন্ড অংশ থেকে নতুন করে পুনরুৎপাদনের মাধ্যমে কিন্তু নতুন জীব তৈরি হতে পারে। খণ্ডী ভবন পসিবল, খণ্ডী ভবনের মাধ্যমে অযৌন জনন সম্পাদন করে। হলো? আচ্ছা, এক্সাম্পল কি কি? এক্সাম্পল কি কি এদের? যকৃৎ কৃমি, প্ল্যানেরিয়া, পিতাকৃমি, এগুলো সব হচ্ছে এই প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীর উদাহরণ। ওকে, তো প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীদের ডায়াগ্রাম দেখলাম আমরা, এদের বৈশিষ্ট্য দেখলাম আমরা, আর কি এদের এক্সাম্পল পড়লাম আমরা। এবার আমরা দেখে নিই যে এদের দেখতে কেমন হয়, মানে এদের রিয়েল ইমেজ কেমন হয়ে থাকে। চলো দেখে নিই। দেখো এখানে একটা ছবি, দেখো এটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীর বৈশিষ্ট্য। দেখো দেহ চ্যাপ্টা, দেখতে পাচ্ছ দেহ কিরকম চ্যাপ্টা, এই পাশেও একটা ডায়াগ্রাম আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও একটা রিয়েল ইমেজ আছে। এখানে কি দেখতে পাচ্ছ যে এদের শরীর চ্যাপ্টা হয়ে থাকে,
চ্যাপ্টা এবং কি এদের সারা শরীর কি দ্বারা গঠিত, পুরো কিউটিকল দ্বারা গঠিত হয়ে থাকে এবং সিলিয়া যুক্ত হয়ে থাকে। এরা কি হয়ে থাকে, এদের শরীর ত্রিস্তরীয় হয়ে থাকে, অর্থাৎ এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম তিনটেই থাকে এদের দেহে উপস্থিত। আর কি এরা সিলোমবিহীন হয়ে থাকে, অ্যাসলোমেট প্রকৃতির হয়ে থাকে। আর কি এদের শরীরে যে স্নায়ুতন্ত্র থাকে সে স্নায়ুতন্ত্র সিঁড়ির ন্যায় হয়ে থাকে, অর্থাৎ সিঁড়ির মতো বিন্যস্ত থাকে। বাকি অন্য কোনো সংবহন তন্ত্র বা রক্ত সংবহন তন্ত্র বা শ্বসন তন্ত্র এগুলো কিন্তু থাকে না। ওকে, মুখছিদ্র এবং রেচন ছিদ্র দুটো বর্তমান থাকে, মুখের অগ্রভাগে একটা চোষক প্রকৃতির অংশ থাকে। তো এগুলো হচ্ছে এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক। ওকে, তো এই হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস পর্ব। এরপরে কি আসছে আমাদের, এরপরে যে ফাইলামটা আসছে সেটার নাম হচ্ছে নিমাটোডা বা অ্যাস্থেলমিনথিস। অ্যাস্থেলমিনথিস পর্বের সম্পর্কে আমরা এবার পড়ব। ওকে ওকে, এবার আমরা পড়বো পর্ব নিমাটোডা বা অ্যাস্থেলমিনথিস সম্পর্কে। একে আরেক কথায় নিমাটোহেলমিনথিসও বলা হয়ে থাকে, নিমাটোহেলমিনথিসও বলা হয়ে থাকে। এদের সম্পর্কে আজকে আমরা পড়ব। তো ফার্স্টে আমাদের জানতে হবে যে এই নামটা কোথা থেকে এসছে, নিমাটোডা বা অ্যাস্থেলমিনথিস কথাটি কোথা থেকে এসছে। তাহলে দেখো, এটা ল্যাটিন শব্দ, সমস্ত কিছু ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ল্যাটিন শব্দ কোথা থেকে এসছে, নিমাট। নিমাট কথার অর্থ কি, ল্যাটিন শব্দ নিমা কথার অর্থ কি, কথার অর্থ হচ্ছে সুতো। হেলমিন কথার অর্থ কি, হেলমিন, হেলমিন কথার অর্থ কি, হেলমিন কথার অর্থ হচ্ছে ওয়ার্ম। ওকে, হেলমিন কথার অর্থ হচ্ছে ওয়ার্ম। আর কি এইডস, এইডস, এইডস কথার অর্থ কি, আকৃতি, আকৃতি। ওকে, তাহলে এই তিনটে ওয়ার্ড থেকে এই নিমাটোডা বা অ্যাস্থেলমিনথিস বা নিমাটোহেলমিনথিস কথাটি উদ্ভূত হয়েছে। এইবার এর যে প্রাথমিক বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে সেগুলো কি, দেখো এদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহে কি হয়, কোনো রকম খণ্ডক তোমরা কিন্তু দেখতে পাবে, এদের দেহে কোনো রকম খণ্ডক কিন্তু তোমরা দেখতে পাবে না। তাহলে এদের দেহ দেখতে অনেকটা নলের মতন হয়ে থাকে। ফার্স্ট অফ অল এদের দেহ, এদের দেহ দেখতে নলাকৃতি হয়, নলাকৃতি ও খণ্ডকবিহীন, খণ্ডকবিহীন, কোন রকম খণ্ডক কিন্তু তোমরা এদের দেহে দেখতে পাবে না। দেখো এখানে, দেখো এখানে দুটো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমরা দেখছো যে এদের দেহ কিরকম হয়ে থাকে, নলাকৃতি, নলাকৃতি বলতে ঠিক এইরকম হয়ে থাকে, এইরকম একটা স্ট্রাকচার যার দুটো পাশ সরু কিন্তু মধ্যভাগ আবার মোটা, মধ্যভাগ মোটা আর দুটো পাশ সরু। কিন্তু এদের দেহে কোনো রকম খণ্ডক কিন্তু তোমরা দেখতে পাবে না, দেখো কোনো রকম খণ্ডক নেই, সুতরাং খণ্ডকবিহীন এদের দেহ। তারপরে নাম্বার সেকেন্ড কি, এদের দেহে কি হচ্ছে, দেহের দুই প্রান্ত ভাগ বা দেখো দুই প্রান্তের দিক সরু হয়ে গেছে ক্রমশ। দেখো এই 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 যে ভিডিওটা চলছে এখানে দেখো দুই প্রান্ত দেখো সরু আর মাঝখান ভাগটা দেখো মোটা। এদেরকে দেখো দুই প্রান্তের ভাগটা সরু হয়ে গেছে এবং মাঝখানের দিকটা মোটা, সুতরাং এদের দেহে প্রান্তের ভাগ সরু এবং মাঝখানে বা মধ্যভাগ হচ্ছে স্থূলকায় হয়ে থাকে। এদের দেহের প্রান্তভাগ সরু ও মধ্যভাগ স্থূল হয়ে থাকে, অপেক্ষাকৃত স্থূল হয়, প্রান্তভাগের থেকে অপেক্ষাকৃত স্থূল হয়। হলো, এদের দেহে কি হচ্ছে, মেসোডার্ম অনুপস্থিত থাকছে। তো মেসোডার্ম অনুপস্থিত থাকলে এদের দেহে ছদ্ম সিলোম আমরা দেখতে পাই এবং এই ছদ্ম সিলোম গুলো কি দ্বারা পূর্ণ থাকে, সিলোম, সিলোম যে স্যাপ বা যে জেলির মতো কিছু অংশ দ্বারা পূর্ণ থাকছে। তো এদের দেহে ছদ্ম সিলোম উপস্থিত, ছদ্ম সিলোম উপস্থিত, ছদ্ম সিলোম যুক্ত বা সিউডো সিলোম যুক্ত হয়ে থাকে, ছদ্ম সিলোম বা সিউডো সিলোম যুক্ত হয়ে থাকে, সিউডো সিলোম যুক্ত হয়ে থাকে।
সিউডোসিলোম যুক্ত হয়। আর কি থাকে? এক্টোডার্ম এবং এন্ডোডার্ম উপস্থিত, কিন্তু মেসোডার্ম অনুপস্থিত। এক্টোডার্ম ও এন্ডোডার্ম উপস্থিত কিন্তু মেসোডার্ম অনুপস্থিত। তাহলে এই চারটে বৈশিষ্ট্য সম্পর্কে জানলে, এদের দেহ দেখতে নলাকৃতি এবং খণ্ডকবিহীন, এদের দেহের প্রান্তভাগ সরু এবং মধ্যভাগ অপেক্ষাকৃত স্থূল হয়। নাম্বার 3, ছদ্মসিলোম যুক্ত হয়ে থাকে, যেটাকে আমরা সিউডোসিলোম বলে থাকছি। অর্থাৎ মেসোডার্ম যেহেতু অনুপস্থিত থাকছে, খালি এক্টোডার্ম থাকছে, এন্ডোডার্ম থাকছে, মেসোডার্ম অনুপস্থিত। মেসোডার্মের মতো দেখতে স্ট্রাকচারটা থাকছে, কিন্তু আদৌ কিন্তু মেসোডার্ম নয়। তার পরিবর্তে যেহেতু মেসোডার্ম নেই, সুতরাং সিলোম উপস্থিত থাকে না, ছদ্মসিলোম কিন্তু উপস্থিত থাকে। ওকে, তো দেখতে অনেকটা এরকম হয়। ছদ্মসিলোমের স্ট্রাকচার যখন আমি পড়িয়েছিলাম, সিউডোসিলোম কিরকম হয়ে থাকে দেখো এরকম। এটা হচ্ছে ভ্রূণের যে 3টে স্তর থাকে, ফার্স্টে কি থাকছে? এক্টোডার্ম। তো এক্টোডার্ম বাইরের যে কোষগুলো সেগুলো হচ্ছে এক্টোডার্ম। তারপরে কি আসছে? তারপরে আসছে মেসোডার্ম। মেসোডার্ম যেহেতু অনুপস্থিত থাকছে, সুতরাং এখানে কি থাকছে? সিউডোসিলোম থাকছে। মানে দেখতে মেসোডার্মের মতো হচ্ছে, কিন্তু মেসোডার্ম আদৌ নয়। তার পরিবর্তে যেহেতু মেসোডার্ম অনুপস্থিত থাকছে, তাই এখানে কি থাকছে? সিউডোসিলোম উপস্থিত থাকছে। এরকম কিছু স্ট্রাকচার থাকছে যার মধ্যে কোষ থাকছে, আর কি ভেতরের দিকে কি থাকছে? ভেতরের দিকে হচ্ছে এন্ডোডার্ম উপস্থিত থাকছে। ওকে, তো এই ধরনের কিছু স্ট্রাকচার থাকে। এখানে যে সিলোম উপস্থিত, এগুলো হচ্ছে ছদ্মসিলোম বা সিউডোসিলোম আমরা বলছি এটাকে, ছদ্মসিলোম বা সিউডোসিলোম বলে থাকি। তো দেখো এদের দেহে কি হচ্ছে, তাহলে এক্টোডার্ম এন্ডোডার্ম উপস্থিত থাকবে, কিন্তু মেসোডার্ম অনুপস্থিত থাকছে, তাই এটা এখানে ছদ্মসিলোম বা সিউডোসিলোম কিন্তু বর্তমান থাকে। ওকে, আর কি কি বৈশিষ্ট্য এদের দেহে দেখতে পাওয়া যায়? আচ্ছা, এরা সাধারণত এরা মূলত একলিঙ্গ প্রাণী হয়ে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে সেক্সুয়াল বায়োমরফিজম আমরা দেখতে পাই বা যৌন দ্বিরূপতা আমরা দেখতে পাই। তো এরপরে কি আসছে? নাম্বার 5 কি আসছে? স্নায়ুতন্ত্র উপস্থিত থাকছে, রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত থাকে। স্নায়ুতন্ত্র উপস্থিত, উপস্থিত, কিন্তু রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত থাকে। রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত থাকে। আর কি? আর হচ্ছে নাম্বার 6 হচ্ছে এরা একলিঙ্গ হয়ে থাকে, কিন্তু এদের দেহে যৌন দ্বিরূপতা আমরা দেখতে পাই। এরা একলিঙ্গ, কিন্তু এদের দেহে যৌন দ্বিরূপতা দেখা যায়। হলো নাম্বার 7 কি? এদের সারা দেহ পুরো কিউটিকলের আস্তরণ দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে এদের সারা দেহ পুরো কিউটিকলের আস্তরণ দ্বারা গঠিত। পুরো কিউটিকলের
আস্তরণ দ্বারা গঠিত হয়ে থাকে। সমগ্র দেহ পুরো কিউটিকলের আস্তরণ দ্বারা গঠিত হয়ে থাকে। ওকে, তো এগুলো হচ্ছে এদের দেহের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা দেখব এদের স্ট্রাকচার কেমন হয়ে থাকে। এদের স্ট্রাকচার কেমন হয়ে থাকে, অলরেডি তোমরা এখানে দুটো পিকচার দেখতে পাচ্ছ, যেখানে দেখা যাচ্ছে যে কিছু কেঁচোর মতো দেখতে প্রাণী এরকম ভাবে কিলবিল কিলবিল করছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কেঁচোর মতো, কেঁচোর দেহ প্রচুর খণ্ডক দ্বারা গঠিত হয়ে থাকে, কিন্তু এদের শরীর দেখো কোনো রকম খণ্ডক নেই, অর্থাৎ খণ্ডকবিহীন হয়ে থাকে। তো এরা মূলত পরভোজী প্রকৃতির হয়ে থাকে, পরভোজী বা অন্য পরজীবী প্রকৃতির হয়ে থাকে। পরজীবী বলতে অন্যের শরীরে কিন্তু এরা বসবাস করে থাকে। তো এদের দেহে যেমন ধরো গোলকৃমি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বলে থাকি আমরা এটাকে, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস বলে থাকি। মধ্যভাগ স্থূল হয়ে থাকে, প্রান্তের ভাগ সরু হয়ে থাকে। ওকে, প্রান্তের ভাগ সরু হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে মুখছিদ্র, এটা হচ্ছে পায়ু ছিদ্র, এখানে থাকছে পায়ু ছিদ্র, আর এটা হচ্ছে পিনিয়াল সিটা পুরুষ অ্যাসকারিসদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে স্ত্রী অ্যাসকারিস সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই না। তাহলে পুরুষ অ্যাসকারিসদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আর কি, আর একটা হচ্ছে স্ত্রীরা কেমন হয়ে থাকে, এদের দেহ কিন্তু এরকম পুরুষদের দেহ যেরকম অনেকটা এই যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু পুরুষদের দেহে আমরা দেখতে পাচ্ছি, বাট স্ত্রী যে গোলকৃমিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা এরকম স্ট্রেট টাইপের কিছু স্ট্রাকচার পেয়ে থাকি। এদের দেহ কিন্তু অতটা কুণ্ডলীকৃত থাকে না। ওকে, তো এটা হচ্ছে মহিলা অ্যাসকারিস বা হচ্ছে স্ত্রী অ্যাসকারিস। ওকে, তাহলে স্ত্রী অ্যাসকারিস আর এটা হচ্ছে পুরুষ অ্যাসকারিস। ওকে, স্ত্রী অ্যাসকারিস আর পুরুষ অ্যাসকারিস। তো এই ধরনের গোলকৃমিগুলো কিন্তু এই ফাইলাম নিমাটোডা বা অ্যাক্সহেলমিনথিস পর্বভুক্ত প্রাণী। এই হচ্ছে নিমাটোডা বা অ্যাসহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীদের স্ট্রাকচার। ওকে, তো এই ধরনের বৈশিষ্ট্যযুক্ত প্রাণী, মানে এই ধরনের প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। ভ্রূণের যে স্তর থাকে সেই স্তরের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছিলাম, যে সিউডোসিলম উপস্থিত থাকছে, অর্থাৎ এক্টোডার্ম থাকছে, এন্ডোডার্ম থাকছে, কিন্তু মেসোডার্মের এখানে কিন্তু সিউডোসিলম উপস্থিত থাকছে। তো সেটা সম্পর্কে আমরা আগেই পড়েছি, তো আমি আর স্ট্রাকচারটা ড্র করলাম না। তো দেখো এই যে স্ট্রাকচার, এগুলো কিন্তু আমরা দেখতে পাই নিমাটোডা বা অ্যাসহেলমিনথিসদের মধ্যে। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডমিস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ।